আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই গল্পটা গত কয়েকদিন আগে আপলোড করা ক্ল্যাশ অফ দ্য টাইটান মুভির সেকেন্ড পার্ট। তো আপনারা যদি আগের পার্টটা দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন আর পিন কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিন, তাহলে এই গল্পটা দেখতে সুবিধা হবে, মানে বুঝতে পারবেন ভালো মতো। আর হ্যাঁ, আজকের এই গল্পটা দেখার সময় আমার মনে হয়েছে যে মুসলিমদের ধর্মগ্রন্থে উল্লেখিত দজ্জাল, ইয়াজুজ মাজুজের দেয়াল, এইসব ব্যাপারে গ্রিক মাইথোলজিতেও কিছুটা লেখা আছে, যদিও সেম না, তবে কাহিনী আর চরিত্রগুলোকে কিছুটা এরকমই দেখতে আর কি। এই সব কিছু আপনারা এই গল্পটা দেখলেই বুঝতে পারবেন। তো গল্পের শুরুতে আমরা পার্সিয়াসকে দেখতে পাই, যে কিনা ক্র্যাকেনকে মারার পরে এখন একেবারে সাধারণ মানুষের জীবনযাপন করছিল। যদিও তার বাবা জিউস তাকে দেবতা হবার সকল সুযোগ দিয়েছিল, কিন্তু সে এই সুযোগটা নেয়নি। সে বলে যে আমি একজন সাধারণ মানুষ হয়েই আমার এই জীবনটা কাটাতে চাই। এমনকি যখন ভাগ্য তার স্ত্রী আয়োকে তার কাছ থেকে কেড়ে নেয়, তখনও তার বাবা বা অন্য কোনো দেবতার কাছে সে কোনো সাহায্য চায় না। তো এরপর আমরা দেখতে পাই যে পার্সিয়াসের একটা ছেলে রয়েছে, আর পার্সিয়াস এখন চায় না যে এই দুনিয়াতে কোনো যুদ্ধ হোক। সে চায় যে তার ছেলে একজন সাধারণ জেলের মতোই বড় হোক। সে তার ছেলেকে কোনো যুদ্ধে হারাতে চায় না বা কোনো যুদ্ধে যেতেও দিতে চায় না। তো যাই হোক, একদিন রাতে হঠাৎ করে পার্সিয়াসের বাবা জিউস তার সঙ্গে দেখা করতে আসে। এখানে জিউস তাকে বলে যে দেখো বাবা, মানুষ এখন আর দেবতাদের পূজা ঠিকমতো করে না, তাই আমাদের শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। জিউস আরও বলে যে তাদের শক্তি কমে গেলে তাদের সৃষ্টি করা সবকিছু ধ্বংস হয়ে যাবে। তখনই সেখানে একটা ছোটখাটো ভূমিকম্প শুরু হয়ে যায়, যেটা দেখে পার্সিয়াস জিউসকে জিজ্ঞাসা করে যে এটা কি টার্টারাসের দেয়াল ভাঙার আওয়াজ। তো এই দেয়ালটার কথা মনে রাখবেন, যেটাই মূলত আমার মনে হয়েছে যে ইয়াজুজ মাজুজকে আটকে রাখার যে দেয়ালের কথা মুসলিমদের ধর্মগ্রন্থে আছে, সেটাই হয়তো গ্রিক মাইথোলজিতে টার্টারসের দেয়াল হিসেবে উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, এটা আমার মনে হয় আর কি। তো এর উত্তরে আবার জিউস বলে যে হ্যাঁ, একবার যদি টার্টারাসের দেয়াল ভেঙে যায় তাহলে সেখান থেকে হাজার হাজার রাক্ষস বেরিয়ে আসবে। তো ইতিমধ্যেই কিছু রাক্ষস বের হয়ে এসেও গেছে, আর দেবতাদের শক্তি যদি আরও কমে যায় তাহলে তারা মারা যাবে। আর একবার দেবতারা শেষ হয়ে গেলে দেবতাদের বাবা ক্রোনাস জেল ভেঙে বেরিয়ে আসবে, আর ক্রোনাস বেরিয়ে আসা মানে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া। পার্সিয়াস বলে যে এখানে আমি কি করতে পারি, এটা তো আপনাদের দেবতাদের সমস্যা। জিউস তখন বলে যে আমাদের সন্তানদের সাহায্য দরকার, আমাদের সবাইকে একসাথে লড়াই করতে হবে, তবে আমাদের শক্তি ঠিকমতো কাজ করবে। কিন্তু পার্সিয়াস তার বাবাকে সাহায্য করতে রাজি হয় না, সে তাকে এখান থেকে চলে যেতে বলে। আর এই কথা শুনে জিউস এখান থেকে চলেও যায়। এরপর আমরা দেখতে পাই যে পোসাইডন, জিউস আর জিউসের আরেক ছেলে অ্যারিস পাতালপুরীতে তার ভাই হেডিসের সঙ্গে দেখা করতে গেছে। জিউস হেডিসকে বলে যে আমরা টার্টারাসের দেয়াল আবারও মেরামত করতে চাই, যাতে করে সেখান থেকে কোনো রাক্ষস বের না হতে পারে। কিন্তু হেডিস তাদের এই প্রস্তাবে রাজি হয় না, উল্টে তাদের উপরেই আক্রমণ করে দেয়। আসলে জিউসের ছেলে অ্যারিস আগে থেকেই হেডিসের সাথে হাত মিলিয়েছিল। তারা দুজন মিলে জিউসকে এখানে বন্দি করে ফেলে। আর এদিকে টার্টারাসের দেয়াল অনেক দুর্বল হয়ে যাবার কারণে সেখান থেকে অদ্ভুত সব জীবজন্তু বেরিয়ে আসতে থাকে। একটা 2 মাথাওয়ালা ভয়ঙ্কর ড্রাগন সেখান থেকে বের হয়ে সোজা পার্সিয়াসের গ্রামে হামলা করে দেয়। পার্সিয়াস তখন মাছ ধরছিল। সে যখন দেখতে পারে যে তাদের গ্রামে হামলা হয়েছে, তখন সে দৌড়ে তার ছেলেকে বাঁচাতে চলে যায়, যেখানে ওই ভয়ঙ্কর ড্রাগনটা হামলা করে দিয়েছে। পার্সিয়াস তার ছেলের জন্য অনেক ভয় পেয়ে যায়, কিন্তু শেষমেশ অনেক লড়াই করে সে ড্রাগনটাকে মেরে ফেলে। তবে এই লড়াইতে সে নিজেও অনেক আহত হয়ে যায়। সে তার চিকিৎসা করানোর জন্য এক মহিলার কাছে চলে যায়, আর ওই মহিলা তাকে বলে যে দেখো বাবা, পৃথিবীর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন। তোমার কাছে যে শক্তি আছে, তুমি তো একজন দেবতার ছেলে, তুমি এভাবে নিজের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিতে পারো না। তখন পার্সিয়াস তাকে বলে যে আমি আমার মৃত স্ত্রীর কাছে কথা দিয়েছিলাম যে আমি আর কখনো যুদ্ধে যাব না, এমনকি আমাদের ছেলেকেও কখনো তলোয়ার ধরতে দেব না। এখন আমি তাকে একজন সাধারণ জেলে হিসেবে বড় করব। মহিলাটা তখন বলে যে আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু এখন পৃথিবীর যে অবস্থা তাতে এই প্রতিজ্ঞার আর কোনো মূল্য নেই, কারণ পৃথিবী না থাকলে তোমরা কেউ কিন্তু থাকতে পারবে না। এইসব কথা শুনে পার্সিয়াস এখান থেকে চলে যায়। সে তার ছেলেকে নিয়ে একটা পাহাড়ে ওঠে, যেখানে জিউসের একটা পুরনো মন্দির ছিল, কিন্তু এখন এই মন্দিরে আর কেউ পূজা বা প্রার্থনা করতেও আসে না। আর এটাই হলো মূল কারণ যে কেন দেবতাদের শক্তি দিনকে দিন কমে যাচ্ছে। পার্সিয়াস তার বাবাকে ডাকার জন্য ধ্যান করে, কিন্তু তার বাবা জিউস এবার আর তার কাছে আসে না,
কারণ তাকে তো হেডিস অলরেডি বন্দি করে ফেলেছে। তখন সেখানে পোসাইডন চলে আসে। সে পার্সিয়াসকে জানায় যে অ্যারিস আর হেডিস এখন ক্রোনাসের সঙ্গে হাত মিলিয়েছে, সকল দেবতারা গায়েব হয়ে যাচ্ছে আর নিশ্চয়ই খুবই খারাপ কিছু ঘটতে যাচ্ছে। তোমার বাবাকে হেডিস পাতালপুরীতে বন্দি করে ফেলেছে আর এখন আমাদের শেষ ভরসা একমাত্র তুমি। এইসব কথা শুনে পার্সিয়াসের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে তার বাবার জন্য অনেক কষ্ট পায়। সে পোসাইডনকে জিজ্ঞাসা করে যে আমি আমার বাবাকে কিভাবে বাঁচাবো, আমি তো একজন ড্যামিগড অর্থাৎ আধা দেবতা। পোসাইডন তখন বলে যে তাহলে তোমার আরেকজন অর্ধ দেবতার সাহায্য লাগবে, তুমি আমার ছেলে এজনরের সঙ্গে গিয়ে দেখা করো। সে এখন রানী অ্যান্ড্রোমেডার ওখানে কয়েদি হিসেবে বন্দি আছে। সে তোমাকে ওই কারিগরের কাছে নিয়ে যাবে যে কিনা ক্রোনাসকে মারার অস্ত্র তৈরি করতে পারে। এরপর পোসাইডন তার ত্রিশূলটা পার্সিয়াসকে দিয়ে দেয় আর বলে যে যদি আমার ছেলে এজেনর এটার যোগ্য হয় তাহলে তাকে এই অস্ত্রটা দিয়ে দিও। এই কথা বলে পোসাইডন মাটির সাথে মিশে ধুলো হয়ে উড়ে যায়। আসলে পোসাইডন এই ঘটনার সাথে সাথে মারা যায়। পার্সিয়াস তখন সিদ্ধান্ত নেয় যে সে তার বাবাকে বাঁচাতে যাবে। তাই তখন সে তার উড়ন্ত ঘোড়া পেগাসাসকে এখানে ডেকে পাঠায় আর ছেলেকে সে ওই পাহাড়ে রেখে বিদায় জানিয়ে পেগাসাসের পিঠে চড়ে রানী অ্যান্ড্রোমেডার সঙ্গে দেখা করতে চলে যায়। রানী অ্যান্ড্রোমেডা আগে থেকেই পার্সিয়াসকে চিনত, কারণ পার্সিয়াস তাকে একবার ক্র্যাকেনের হাত থেকে বাঁচিয়েছিল। পার্সিয়াস সেখানে গিয়ে এজেনরের সঙ্গে দেখা করে। সে এজেনরকে বলে যে আমি তোমার ভাই, আমি জিউসের ছেলে। এজেনর তখন বলে যদি আমার বাবা তোমাকে এখানে পাঠিয়ে থাকে তাহলে জাহান্নামে যাও। আসলে এজেনর তার বাবাকে একেবারেই পছন্দ করতো না। পার্সিয়াস তাকে বলে যে তোমার বাবা ইতিমধ্যে মারা গেছে। এজেনর অবাক হয়ে বলে যে দেবতারা তো কখনো মরে না। পার্সিয়াস বলে যে কিন্তু এখন তারা মারা যাচ্ছে, কারণ মানুষেরা তাদের আর পূজা বা প্রার্থনা কিছুই করে না, যার ফলে ওনাদের শক্তি ক্ষয় হয়ে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। উনি আমাকে তোমার কাছে পাঠিয়েছে যাতে করে তুমি আমাকে ওই কারিগরের কাছে নিয়ে যেতে পারো যে কিনা সবচেয়ে শক্তিশালী অস্ত্র তৈরি করতে পারে। এই কারিগর ছিল সেই ব্যক্তি যে কিনা টার্টারাসের পুরো নকশা তৈরি করেছিল। একমাত্র সেই কারিগরই জানে টার্টারাসের ভেতরে ঢোকার রাস্তা কোনটা। এরপর পার্সিয়াস, রানী অ্যান্ড্রোমেডা, এজেনর আর কয়েকজন সিপাহী মিলে ওই কারিগরকে খুঁজতে বেরিয়ে পড়ে। এজেনর তাদেরকে বলে যে ওই কারিগর 7 সমুদ্রের ওপারে থাকে, তাই তারা সবাই জাহাজে করে রওনা দেয়। তো পথিমধ্যে রানী অ্যান্ড্রোমেডা পার্সিয়াসকে জিজ্ঞাসা করে যে কে এই কারিগর। পার্সিয়াস উত্তর দেয় যে সেই কারিগরের নাম হলো হেফেস্টাস, যাকে সবাই দেবতাদের কারিগর নামে চেনে। সেই কারিগরই পোসাইডনের ত্রিশূল, হেডিসের দ্বিশূল আর জিউসের বজ্র দণ্ড বানিয়েছিল। আর এই 3টে অস্ত্র একসঙ্গে জোড়া লাগালে তৈরি হবে ব্রহ্মাস্ত্র। আর এই অস্ত্র দিয়ে দেবতারা সবার আগে ক্রোনাসকে হারিয়েছিল। এজেনর তাদেরকে পথ দেখিয়ে ওই দ্বীপে নিয়ে যায় যেখানে হেফেস্টাস থাকতো, কিন্তু সেখানে পৌঁছানো এতটা সহজ ছিল না, কারণ মাঝপথে একটা গভীর জঙ্গল পড়ে। আর তারা যখন জঙ্গলটা পার হচ্ছিল তখনই তারা দেখে যে চারপাশে অনেক ফাঁদ পাতা রয়েছে। তখনই হঠাৎ এজেনর একটা ফাঁদে আটকা পড়ে যায়। কে যেন সেই ফাঁদটা ধরে তাকে টান দিয়ে তাদের থেকে আলাদা করে ফেলে। পার্সিয়াস তার ভাইকে বাঁচানোর জন্য দৌড় দেয়, কিন্তু তখনই সে টের পায় যে কিছু একটা তার দিকে তেড়ে আসছে। হঠাৎ একটা বিশাল বড় কাঠের গুঁড়ি তার দিকে উড়ে আসে, কিন্তু সে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর তার সামনে আসে এক বিশাল সাইক্লপস। আর এই সাইক্লপস নামের দানবগুলোর কপালে একটাই চোখ ছিল। আর হ্যাঁ বন্ধুরা, আমি মূলত এই একটা চোখ দেখে দজ্জালের সাথে এই সাইক্লপসদের রিলেট করতে পেরেছিলাম আর কি। আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে জানাবেন। তো এখানে এই সাইক্লপসদের মারা কিন্তু আবার এতটা সহজ ছিল না, কারণ তারা অনেক বড় ছিল। আর এই দানবগুলো এতটাই বড় ছিল যে তারা নিজেদের পায়ের নিচে যে কোনো মানুষকে পিষে মেরে ফেলতে পারে। আর এখানে সাইক্লপসটা পার্সিয়াসকে মারার জন্য তার পিছুও নেয়, কিন্তু রানী অ্যান্ড্রোমেডা আর বাকিরা মিলে সেই সাইক্লপসকে মারার চেষ্টা করে। কিন্তু সাইক্লপসটা অনেক শক্তিশালী ছিল, তারা কেউ তাকে মারতেই পারছিল না। তবে পার্সিয়াস কোনো রকমে সেই বিশাল দানবটাকে মাটিতে ফেলে দেয় আর ফাইনালি তার বুকের উপরে উঠে গিয়ে দাঁড়ায়। তখন সে পোসাইডনের সেই ত্রিশূলটা বের করে, আর তখনই সেখানে আরও অনেকগুলো সাইক্লপস চলে আসে। কিন্তু যখন তারা দেখতে পায় যে পার্সিয়াসের হাতে পোসাইডনের ত্রিশূল ছিল, তখন তারা সবাই তার সামনে মাথা নত করে বসে পড়ে। আর এজেনরকেও তারা সেখান থেকে ছেড়ে দেয়। আর এখন এই সাইক্লপসগুলো তাদের সবাইকে হেফেস্টাসের কাছে নিয়ে চলে যায়।
হেফেস্টাস যখন জানতে পারে যে পোসাইডন মারা গেছে আর জিউসকে তার নিজেরই ছেলে অ্যারিস এবং হেডিস মিলে পাতালপুরীতে বন্দি করে রেখেছে, তখন সে বলে যে এখন এই পৃথিবীর ধ্বংস একেবারে নিশ্চিত, কারণ একবার ক্রোনাস জেগে উঠলে পৃথিবীকে আর কেউ বাঁচাতে পারবে না। পার্সিয়াস তাকে বলে যে তুমি তো দেবতাদের জন্য অস্ত্র বানিয়েছিলে, তুমি নিশ্চয়ই আমাদের কোনো পথ দেখাতে পারবে, তুমি নিশ্চয়ই এমন কোনো অস্ত্র বানাতে পারবে যেটা দিয়ে আমরা ক্রোনাসকে হারাতে পারবো। হেফেস্টাস বলে যে আমি নিজেও একসময় দেবতা ছিলাম, কিন্তু যখন আমি হেডিসকে সাহায্য করেছিলাম তখন দেবতারা আমার সকল শক্তি কেড়ে নিয়েছিল, এখন আমার কাছে এইসব কোনো শক্তি নেই। তখন রানী অ্যান্ড্রোমেডা বলে যে সাধারণ মানুষ হওয়া কোনো দুর্বলতা নয়, বরং প্রত্যেকটা সাধারণ মানুষেরই এক একটা বিশেষ গুণ থাকে। রানীর কথায় হেফেস্টাসের মন নরম হয়ে যায় আর সে তাদেরকে সাহায্য করতে রাজিও হয়ে যায়। সে বলে যে যদি জিউস পাতালপুরীতে ওদের হাতে বন্দি থাকে তাহলে ওরা নিশ্চয়ই জিউসকে টার্টারাসের ঠিক মাঝখানে রেখেছে, আর সেখান থেকেই ক্রোনাস জিউসের শক্তি শুষে নিচ্ছে। আর সত্যি সত্যি এমনটাই হচ্ছিল। পাতালপুরীতে জিউসকে একেবারে মাঝখানে হাত পা বেঁধে রাখা হয়েছিল আর ক্রোনাস তার শরীর থেকে সকল শক্তি শুষে নিচ্ছিল। হেফেস্টাস তখন বলে যে টার্টারাস আমি বানিয়েছিলাম, ওই কয়েদখানা আর ওই দেয়ালটাও আমারই বানানো, ওটা বাইরে থেকে ভেতরে ঢোকার জন্য বানানো হয়েছিল, কিন্তু আমি যখন ভেতরে ছিলাম তখন বাইরে আসার জন্য একটা গোপন রাস্তাও বানিয়ে রেখেছিলাম, যার মাধ্যমে তোমরা আবারও ভেতরে ঢুকতে পারবে। এরপর তারা সবাই মিলে টার্টারাসের দিকে রওনা দেয়, কারণ যে কোনো মূল্যে তাদেরকে জিউসকে বাঁচাতে হবে। কিন্তু তারা যখনই টার্টারাসের খুবই কাছাকাছি পৌঁছে যায় তখনই সেখানে অ্যারিস চলে আসে, কারণ তাদের সাথে থাকা সৈন্যদের মধ্যে কেউ একজন যুদ্ধের দেবতা অ্যারিসের প্রার্থনা করেছিল। এটা দেখে পার্সিয়াস রেগে গিয়ে বলে যে তোমাদের মধ্যে কে ওর প্রার্থনা করেছো, কিন্তু ততক্ষণে অ্যারিস ওদের উপরে হামলা করে দেয়। আর এখানে অ্যারিস অনেক শক্তিশালী ছিল, পার্সিয়াসের সাথে যারা ছিল তাদের সবাইকে অ্যারিস মেরে ফেলে। পার্সিয়াস নিজেও অ্যারিসের সঙ্গে লড়াই করার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই তার সাথে পেরে ওঠে না। এরই মধ্যে হেফেস্টাস সেই গোপন দরজাটা খুলে ফেলে যেখান দিয়ে টার্টারাসের মাঝখানে যাওয়া যাবে। তাই সাথে সাথে পার্সিয়াস, রানী অ্যান্ড্রোমেডা আর এজেনর সেই দরজার ভেতরে ঢুকে পড়ে, কিন্তু অ্যারিস হেফেস্টাসকে এখানে মেরে ফেলে। তো এখানে ভেতরে ঢোকার পরে তাদের কাছে একটা ম্যাপ ছিল, যেটা দেখে তারা ভেতরে সামনে এগিয়ে যেতে থাকে, কারণ টার্টারাসের ভেতরের দেয়ালগুলো সবসময় জায়গা বদল করতে থাকে, অর্থাৎ দেয়ালগুলো একই জায়গাতে স্থির থাকে না, সেগুলো গোলক ধাঁধার মতো ছিল। আর যদি তারা কখনো ভুল করে একটা ভুল রাস্তা বেছে নেয় তাহলে ওই দেয়ালের মাঝে তারা পিষে মারা যাবে। তো যাই হোক, এখন তারা সেই মানচিত্র দেখে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে জিউস তার ভাই হেডিসকে বলছিল যে ভাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? হেডিস অবাক হয়ে বলে যে কেন, আমি তোমাকে পাতালে বন্দি করেছি, তবুও তুমি আমার কাছে ক্ষমা চাইছো? জিউস তখন বলে যে কারণ আমিও একসময় তোমাকে পাতালে পাঠিয়ে দিয়েছিলাম, হয়তো তখন তোমারও আমার মতোই খারাপ লেগেছিল, কিন্তু এখন তুমি আমার সাথে যা করলে এর জন্য আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আর আমি তোমার সাথে যা করেছি তার জন্য দয়া করে আমাকেও ক্ষমা করে দিও। তো এখানেই তারা দুই ভাই যখন কথা বলছিল তখনই সেখানে জিউসের ছেলে অ্যারিস চলে আসে, আর সে হেডিসের উপরে আক্রমণ করে দেয়। অ্যারিস হেডিসকে মারার জন্য জিউসের বজ্র দণ্ডটা হাতে তুলে নেয়, কিন্তু জিউস তার শক্তি দিয়ে সেই দণ্ডটাকে থামিয়ে দেয়। জিউস বলে যে আমি তোমাকে ওকে মারতে দেব না। এই ঘটনার মাধ্যমে হেডিস আর জিউসের মধ্যে যত ভুল বোঝাবুঝি ছিল তা সব দূর হয়ে যায়। এরপর হেডিস আর অ্যারিসের মধ্যে এখানে লড়াই শুরু হয়ে যায়, আর লড়াই করতে করতে তারা দুজন অনেক নিচে পড়ে যায়। ঠিক তখনই সেখানে পার্সিয়াস, রানী অ্যান্ড্রোমেডা আর এজেনর পৌঁছে যায়। পার্সিয়াস তার বাবাকে ওই জ্বলন্ত শেকলের বাঁধন থেকে মুক্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ক্রোনাস জিউসের প্রায় সকল শক্তি শুষে নিয়েছিল, আর এখন ক্রোনাস অনেক বেশি শক্তি হয়ে গেছে আর জিউস খুবই দুর্বল হয়ে পড়েছে। পার্সিয়াস অনেক কষ্টে তার বাবাকে ওই বাঁধন থেকে মুক্ত করে ফেলে, কিন্তু তখনই অ্যারিস আবারও সেখানে ফিরে আসে আর তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। কিন্তু এবার হেডিস তার ভাই জিউসকে এখানে অনেক সাহায্য করে। তখন এই সুযোগে পার্সিয়াস তার বাবা জিউসকে নিয়ে ওখান থেকে বের হতে যাচ্ছিল, আর একদম শেষ মুহূর্তে অ্যারিস হেডিসের ত্রিশূলটা কেড়ে নেয় আর সেটা ছুঁড়ে মারে জিউসের পিঠে। এরপর আমরা দেখতে পাই জিউসের পিঠ A4O4 হয়ে গেছে সেই অস্ত্রের মাধ্যমে। আর তখনই অ্যারিস আবারও তাকে মারার জন্য এগিয়ে আসে, আর তখন জিউস পার্সিয়াসকে বলে যে তোমার অস্ত্রটা আমাকে দাও। আসলে পার্সিয়াসের কাছে তখনও পোসাইডনের ত্রিশূলটা ছিল। জিউস তখন হেডিসের দ্বিশূল আর পোসাইডনের ত্রিশূল একসাথে মিলিয়ে দেয়। এর ফলে এক বিশাল শক্তির সৃষ্টি হয় আর তারা সবাই সেখান থেকে গায়েব হয়ে যায়।
তারা সবাই সোজা ওই জায়গাতে পৌঁছে যায় যেখানে রানী অ্যান্ড্রোমেডার পুরো সেনাবাহিনী অপেক্ষা করছিল। এখন তাদের ক্রোনাস আর অ্যারিসের সঙ্গে লড়াই করতে হবে, কিন্তু ক্রোনাসকে হারানো এতটা সহজ নয়। জিউস খুবই বাজেভাবে জখম হয়ে গিয়েছিল, সে ধীরে ধীরে মারা যাচ্ছিল। হেডিস তখন জিউসকে জিজ্ঞাসা করে যে ভাই তুমি এটা কিভাবে করলে, তুমি আমাদের কিভাবে টার্টারাসের ভেতর থেকে বের করে আনলে? জিউস তখন বলে যে আমি শুধু আমার ছেলের কথা ভাবছিলাম। হেডিস তখন জিউসকে আরও বলে যে তুমি ওই শক্তিটাই আবারও ব্যবহার করো, তুমি শুধুমাত্র নিজের ছেলের কথা ভাবো, কারণ এই শক্তির ক্ষমতা অনেক বেশি। সে আরও বলে যে ক্রোনাসকে হারাতে হলে তাদের 3টে অস্ত্র একসাথে মিলিয়ে ব্রহ্মাস্ত্র বা সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা তৈরি করতে হবে। তাদের কাছে এখন ইতিমধ্যেই 2টো অস্ত্র তো আছে, কিন্তু জিউসের সেই বজ্র দণ্ড এখনও অ্যারিসের কাছেই রয়ে গেছে। তাই পার্সিয়াস তার ভাই অ্যারিসের সঙ্গে টেলিপ্যাথির মাধ্যমে যোগাযোগ করে। পার্সিয়াস অ্যারিসকে বলে যদি তুমি মনে করো যে তুমি আমার চেয়ে সেরা, তাহলে এখানে এসে আমার সঙ্গে দেখা করো, আমার সঙ্গে লড়াই করে সেটা প্রমাণ করো। সে অ্যারিসকে একটা মন্দিরে আসতে বলে। পার্সিয়াস যখন সেখানে পৌঁছায় তখন সে দেখতে পায় সেখানে অ্যারিস আগে থেকেই বসে আছে, আর তার সাথে পার্সিয়াসের ছেলে হিলিয়াসও রয়েছে। পার্সিয়াস অ্যারিসকে বলে যে ওকে কিছু করো না, আমি ওকে যুদ্ধের মাঝে আনতেই চাই না। অ্যারিস তখন বলে যে আমি ওকে কিছুই করব না, আমি শুধু এটা দেখতে চাই যে যখন কারো চোখের সামনে তার বাবাকে কেউ কেড়ে নেয় তখন তার কেমন লাগে। এরপর পার্সিয়াস আর অ্যারিসের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে ক্রোনাস টার্টারাস থেকে বেরিয়ে আসে, আর তার সাথে অনেক শয়তান বা রাক্ষসেরাও বেরিয়ে আসে। এই শয়তানগুলোর 2টো করে মাথা ছিল, আর তারা রানী অ্যান্ড্রোমেডার সৈন্যদের সাথে মারাত্মক লড়াই করতে থাকে। কিন্তু সেই শয়তানগুলোকে হারানো একেবারেই সহজ ছিল না। ওদিকে ক্রোনাস ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আর সে একটা জীবন্ত অগ্নেগিরির মতো ছিল। সে যেদিক দিয়ে যাচ্ছিল সেই সব দিকটা ধ্বংস হয়ে যাচ্ছিল। এদিকে মন্দিরের ভেতরে জিউস একেবারে নিস্তেজ হয়ে পড়ে আছে। তখনই তার ভাই হেডিস তার কাছে চলে যায় আর জিউসের হাত ধরে বলে যে ভাই আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। এই বলে হেডিস জিউসের হাতটা শক্ত করে ধরে। আসলে হেডিস তার নিজের অমরত্ব আর যৌবন জিউসকে অর্ধেক দিয়ে দেয়, যার ফলে জিউস আবারও সুস্থ হয়ে ওঠে, তার পাকা চুল কালো হয়ে যায়, সে আবারও যুবক হয়ে যায়। আর হেডিস তাকে দেখে বলে যে তোমাকে তো 10,000 বছর ছোট মনে হচ্ছে। জিউস তখন বলে যে আমাদের ক্রোনাসের মোকাবেলা করতে হবে। হেডিস বলে যে কিন্তু অস্ত্র ছাড়া কিভাবে লড়াই করব? জিউস বলে যে অস্ত্রের আগেও আমাদের কাছে কিন্তু শক্তি ছিল। এরপর তারা 2 ভাই ক্রোনাসের সঙ্গে লড়াই করার জন্য বেরিয়ে পড়ে, আর বাইরে এসে তারা দেখে যে ক্রোনাস চারপাশে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাচ্ছে। তারা ক্রোনাসকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা এখন আর অতটা শক্তিশালী ছিল না। তাছাড়া তাদের কাছে কোনো অস্ত্রও নেই, তাই তারা বেশিক্ষণ ক্রোনাসকে আটকে রাখতেই পারে না, কারণ তাদের সকল শক্তি শেষ হয়ে যায়। ঠিক সেই সময় দূরের ওই মন্দিরে পার্সিয়াস লড়াই করে অ্যারিসকে হারিয়ে দেয়, আর ফাইনালি তাকে মেরেও ফেলে। এরপর সে জিউসের বজ্রদণ্ড, পোসাইডনের ত্রিশূল আর হেডিসের দ্বিশূল, এই 3টে অস্ত্র একসঙ্গে জোড়া লাগিয়ে ব্রহ্মাস্ত্র তৈরি করে ফেলে। এরপর সে তার উড়ন্ত ঘোড়া পেগাসাসের পিঠে চড়ে সোজা ক্রোনাসের দিকে রওনা দেয়। ক্রোনাস পার্সিয়াসকে মারার অনেক চেষ্টা করে, কিন্তু পার্সিয়াস তার ঘোড়া নিয়ে সোজা ক্রোনাসের পেটের ভেতরে ঢুকে পড়ে, আর ওই অস্ত্রটা তার ভেতরেই ছুঁড়ে মারে। সাথে সাথে এক বিশাল বিস্ফোরণ হয়, আর ক্রোনাস সেখানেই ধ্বংস হয়ে যায়। পার্সিয়াস কোনো রকমে ভেতর থেকে বেরিয়ে আসে, আর চারিদিকে ধুলাবালি যখন পরিষ্কার হয় তখন পার্সিয়াস তার বাবা আর চাচার কাছে ফিরে আসে। এখানে হেডিস পার্সিয়াসকে বলে যে তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে। পার্সিয়াস এখন তার বাবা জিউসের কাছে চলে যায়, আর জিউস তার ছেলেকে বলে যে তোমার ছেলেই কিন্তু তোমাকে বিশাল শক্তি দিয়েছে, ঠিক যেমন তুমি আমাকে শক্তি দিয়েছিলে। পার্সিয়াস তার বাবাকে বলে যে হয়তো হেফেস্টাস আপনাকে বাঁচাতে পারবে। জিউস বলে যে না, হেডিস আমাকে তার শেষ জীবনটুকু দিয়েছে, কিন্তু তবুও আমি বাঁচতে পারছি না, কারণ এখন দেবতাদের রাজত্ব শেষ হয়ে যাচ্ছে, আর কারো কোনো বলিদান কখনোই দিতে হবে না। শেষমেশ জিউস তার ছেলেকে বলে যে ধন্যবাদ আমার ছেলে, আমার সঙ্গে এই যুদ্ধ লড়াই করার জন্য। এই কথা বলার সাথে সাথে জিউস মাটির সাথে মিশে একেবারে ধুলো হয়ে উড়ে যায়। আসলে কোনো দেবতার যখন মৃত্যু হয় তখন তারা এভাবেই মাটির মতো হয়ে ভেঙে পড়ে। এরপর হেডিস পার্সিয়াসকে বলে যে আমার নিজেরও সকল শক্তি শেষ হয়ে গেছে, কে জানে হয়তো শক্তি ছাড়াই আমি আরও বেশি শক্তিশালী হব। এরপর হেডিস সেখান থেকে চলে যায়, আর তারপর পার্সিয়াস রানী অ্যান্ড্রোমেডার কাছে চলে যায়। রানী অ্যান্ড্রোমেডা আর পার্সিয়াস এতদিনে একে অপরকে ভালোবেসে ফেলেছে। তারা একে অপরকে চুমু দেয়, আর গল্পের শেষে আমরা দেখতে পাই পার্সিয়াসের ছেলে হিলিয়াস তাকে বলে যে বাবা
চলো বাড়িতে যাই, আমরা অনেক মাছ ধরবো। পার্সিয়াস তখন বলে যে আমরা আর বাড়িতে ফিরে যেতে পারবো না বাবা। এরপর সে তার ছেলের হাতে তার তলোয়ারটা তুলে দেয়। সে তার স্ত্রীকে যেই ওয়াদা দিয়েছিল সেটা আজ তাকে ভঙ্গ করতেই হলো। ইলিয়াস যখন তলোয়ারটা হাতে ধরে তোলার চেষ্টা করে তখন তার কাছে সেটা অনেক ভারী মনে হয়। সে বলে যে বাবা এটা তো অনেক ভারী। পার্সিয়াস তখন বলে যে তুমি হলে হিলিয়াস, তুমি পার্সিয়াসের ছেলে আর দেবতা জিউসের নাতি, তুমি কি এই তলোয়ারের ভার সামলাতে পারবে? ইলিয়াস তখন তলোয়ারটা উপরের দিকে তোলে আর বলে যে হ্যাঁ বাবা, আমি এটার ভার সামলাতে পারবো। তো এই ঘটনার সাথে সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের সাথে এই যে দজ্জাল, ইয়াজুজ মাজুজের দেয়াল, এইসব ব্যাপারে আপনাদের কাছে কি মনে হয় যে কিছুটা হলেও মিল কি আছে? কমেন্টে অবশ্যই জানাবেন। আমি কিন্তু কমেন্টগুলো দেখব, আপনাদের সাথে কমেন্টের রিপ্লাইতে অবশ্যই কথা হবে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা যারা পূর্বের পর্বটা দেখেননি সেটা দেখতে ভুলবেন না, কারণ আমি লিঙ্ক ডেসক্রিপশন আর পিন কমেন্টে দিয়ে দিয়েছি। আল্লাহ হাফেজ।